সো আমরা হচ্ছে 1 থেকে 5 অধ্যায়ে যেটা নিয়ে পড়াশোনা করেছিলাম সেগুলো ছিল হচ্ছে তোমার কি ডিসি সার্কিট নিয়ে, ডিসি সার্কিট রিলেটেড বিষয়। আমরা 6 থেকে শুরু করব হচ্ছে এসি সার্কিট রিলেটেড বিষয় রিলেটেড আলোচনা। হ্যাঁ, তো 6 চ্যাপ্টার 6 এর নাম হচ্ছে এসি ফান্ডামেন্টাল মেন্টাল, ঠিক আছে, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট সম্পর্কে প্রাথমিক জ্ঞান আমরা হচ্ছে এই 6 নাম্বার চ্যাপ্টারে করব। 6 এবং 7 দুইটাই হচ্ছে বেসিক চ্যাপ্টার। আমরা এখানে এই জন্য একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার রিলেটেড এবং চ্যাপ্টার দুইটাই মোটামুটি ছোট, এই জন্য দুইটা আমরা একসাথে করার চেষ্টা করব। সো দেখো, এসি এসি বলতে কি বোঝায়? এসি এর ফুল মিনিং কি? অল্টারনেটিং কারেন্ট, তাই না? এটাকে তুমি যদি বাংলায় লিখো তাহলে লিখতে হবে যে কারেন্টের দিক বা ডিরেকশন সময়ের সাথে পরিবর্তিত হয়। সময়ের সাথে যে কারেন্টের দিক বা ডিরেকশন সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে কি বলে? এসি বলে বা অল্টারনেটিং কারেন্ট বলে, ঠিক আছে। আর এসি সার্কিট কাকে বলে? এসি সিকেটি বা সার্কিট কাকে বলা হয়? যে সার্কিটে অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হয়, যে সার্কিটে অল্টারনেটিং কারেন্ট ফ্লো হয়, যে সার্কিটে অল্টারনেটিং কারেন্ট ফ্লো হয় তাকে আমরা কি বলি? এসি সার্কিট বলি, ঠিক আছে। বলো কেমনে? কোন সিরিজ সার্কিটের সংজ্ঞা দিচ্ছ তুমি? ওকে, বুঝতে পেরেছো? তো এসি সার্কিটে হচ্ছে তোমার আমরা জেনেছিলাম ডিসি সার্কিটে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর কোনো কাজ করতো না, কিন্তু এসি সার্কিটে ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেজিস্টর সবগুলোই কাজ করবে, ঠিক আছে। অল্টারনেটিং ডিসি সার্কিটের ভোল্টেজ সোর্স দেখতে এরকম ছিল, হ্যাঁ, ভোল্টেজ সোর্স দেখতে এরকম ছিল, প্লাস মাইনাস। আর এসি সার্কিটের ভোল্টেজ সোর্স এই যে এরকম দেখা যাবে, হ্যাঁ। এটা হচ্ছে, এটাকে আমরা যদি এরকম দেখি তাহলে এটাকে আমরা বলবো ভিএসি। যদি এরকম দেখা যায় তাহলে এটাকে বলবো, এটাকে আমরা কি হিসেবে কনসিডার করব? দি সিম্বল ইজ কনসিডার অ্যাজ এসি সার্কিট ভোল্টেজ সোর্স, ঠিক আছে, এসি ভোল্টেজ সোর্স। বুঝা গেছে? এটা হচ্ছে রেজিস্টর, এটা ইন্ডাক্টর, এটা ক্যাপাসিটর, সবগুলাই অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। আজকে সার্কিট 1 এর নতুন বই নিয়ে আসছি আমি, এই যে ভাবলাম তোমাদের ম্যাথগুলো ঠিক মতো করানো হচ্ছে না, সিরিয়াল যাতে তোমাদের বইয়ের সাথে মিলে যায়, এজন্য আমি হচ্ছে নতুন বই নিয়ে আসছি আজকে। বইটাই এত লাগে না, জাস্ট দেখে নিলেই হয় কি কি আছে না আছে। ওকে, তো এসি কারেন্ট, এসি সার্কিট সম্পর্কে হচ্ছে তোমরা ডিটেইল আমরা আলোচনা করব। তো প্রাথমিক আলোচনা হলো এসি কারেন্ট কাকে বলে আর হচ্ছে এসি সার্কিট কাকে বলে, ঠিক আছে। তো এখানে এই 1-2 পৃষ্ঠার মধ্যে তোমার এসি সার্কিটের সুবিধা অসুবিধা, তারপর হচ্ছে কেন এটা বেশি ব্যবহার করা হয়, এগুলো নিয়ে আলোচনা করা আছে, থিওরি আলোচনা। এই 1-2 পৃষ্ঠার যে আলোচনা তার সারসংক্ষেপ হলো মূলত এসি সার্কিট সবচেয়ে বেশি কেন ব্যবহার করা হয়। তুমি মোটর বা জেনারেটর যেখানেই যাও না কেন, এটা মূলত এসি ওয়ার্কিং প্রিন্সিপাল বা অল্টারনেটিং কারেন্ট প্রিন্সিপাল নিয়েই কাজ করে, হ্যাঁ। ডিসি জেনারেটর, ডিসি মোটরও কিন্তু আছে, কিন্তু সেটা কি করে? ডিসি জেনারেটর, ডিসি মোটরে প্রথমে আগে এসি উৎপন্ন করে, সেটা কমিউটেটর বা স্লিপ রিং এর সাহায্যে ডিসিতে কনভার্ট করা হয়। কিন্তু মোটর জেনারেটরে প্রাথমিকভাবে উৎপন্ন হয় কি? মোটরে হচ্ছে ইনপুট দেওয়া হয় এসি কারেন্ট, আর হচ্ছে জেনারেটর থেকে আউটপুট পাওয়া যায় এসি কারেন্ট প্রাথমিকভাবে, সেটাকে কনভার্ট করে পরে ডিসিতে বানানো হয়। ডিসি বানাইলে
যে মোটরের হচ্ছে তোমার কমিউটেটর বা স্লিপ রিং থাকে ওগুলোকে, সরি কমিউটেটর থাকে সেটাকে ডিসি মোটর বলা হয়। হ্যাঁ, আর যদি কমিউটেটর না থাকে সেটাকে বলা হয় তোমার এসি মোটর। ঠিক আছে, তো মূলত হচ্ছে মেইন মেকানিজম হচ্ছে জেনারেটর। ঠিক আছে, মেইন মেকানিজম কি? জেনারেটর, তাই না? যে বিদ্যুৎ উৎপন্ন কিন্তু করে জেনারেটর। হ্যাঁ, তো এই জেনারেটরকে আবার ঘুরাই হচ্ছে টারবাইন বা প্রাইম মুভার, এগুলো বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট ভেদে বিভিন্ন রকম হয়, কিন্তু ভোল্টেজ উৎপন্ন করে বা তোমার কারেন্ট উৎপন্ন করতেছে কে? জেনারেটর। ঠিক আছে, বোঝা গেছে একটা পাওয়ার প্ল্যান্টের মেইন মেশিন বা মেইন মেকানিজম কি, তাইলে বোঝা গেছে জেনারেটর কি করে। জেনারেটর হচ্ছে ভোল্টেজ উৎপন্ন। আমাদের ধারণা এই যে আমরা হচ্ছে জেনারেটর যেসব কারেন্ট না থাকলে যেসব জেনারেটর ভাড়া করে নিয়ে আসি এগুলোই মনে হয় কারেন্ট উৎপন্ন করে, আর পাওয়ার প্ল্যান্টে মনে হয় অন্য মেকানিজম আছে। ওইটা হচ্ছে ছোট জেনারেটর, পাওয়ার প্ল্যান্টে আছে বড় জেনারেটর, তাছাড়া প্রিন্সিপাল সব এক। ঠিক আছে, তো আমরা হচ্ছে এসি সার্কিট এবং এসি কারেন্ট সম্পর্কে জানলাম। এখন আমরা দেখি আসলে এসি কারেন্ট উৎপন্ন হয় কিভাবে, এই জেনারেটর থেকে কিভাবে এসি কারেন্ট উৎপন্ন হয়। আমরা একটা প্রাইমারি বা একদম সিম্পল স্ট্রাকচারের একটা জেনারেটর আঁকবো। হ্যাঁ, একটা সিম্পল স্ট্রাকচারের আমরা হচ্ছে জেনারেটর আঁকবো। সেই জেনারেটরের দুইটা প্রান্ত থাকে, দুই প্রান্তে দুইটা চুম্বক মেরু থাকে, একটা হচ্ছে এন পোল আর একটা হচ্ছে এস পোল। হ্যাঁ, নর্থ এবং সাউথ প্রান্ত, এবং মাঝখানে একটা হচ্ছে কন্ডাক্টর থাকে, মাঝখানে একটা কয়েল থাকে বা কন্ডাক্টর থাকে। ঠিক আছে, এটা বাঁকা করে না রেখে সোজা করে আঁকি, তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। না জেনে কেউ কোনো কিছু আন্দাজে বলবা না, এটা একবারে ব্যাড ম্যানার। তুমি যদি না জানো তাহলে বলবা, ডিরেক্টলি বলে দিবা যে স্যার আমি জানি না বা ভাই আমি জানি না। হ্যাঁ, কিন্তু না জেনে যদি হুট করে একটা কথা বলো তাহলে কিছু কথা হচ্ছে সেন্সলেস হয়ে যায়। হ্যাঁ, মানে তুমি যেটা নাই সেটা ডিরেক্ট বলে দিলা, তোমার ধারণাই নেই ওই বিষয়ে তুমি বলে দিলা। হ্যাঁ, এটা একটা ব্যাড ম্যানার। যদি না জানো স্পষ্ট তো ক্লিয়ারলি বলে দিবা যে আমি জানি না। সো হচ্ছে একটা জেনারেটরের মূলত এরকম বেসিক স্ট্রাকচার থাকে, এই পাশে একটা চুম্বক ক্ষেত্র থাকে, এই পাশে একটা চুম্বক ক্ষেত্র থাকে। এখান থেকে নর্থ পোল টু সাউথ পোলে হচ্ছে তোমার কি জেনারেট হয়? ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, নর্থ পোল থেকে সাউথ পোলে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, যেটা খালি চোখে দেখা যায় না। যেটা কি করা যায় না? খালি চোখে দেখা যায় না, কিন্তু এখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চুম্বক ক্ষেত্রের ভিতর তুমি যদি একটা কন্ডাক্টর বা কয়েল লাগায় দাও, একটা কন্ডাক্টর বা কয়েল লাগায় দাও, তাহলে কি ঘটবে? এই চুম্বক ক্ষেত্র দ্বারা এই কন্ডাক্টরটা কি হবে? বাধাপ্রাপ্ত হবে না, বা এই কি বলে, কন্ডাক্টর দ্বারা এই চুম্বক ক্ষেত্রগুলো বাধাপ্রাপ্ত হবে কি না? কিছু পরিমাণ হলেও সে কি হবে? বাধাপ্রাপ্ত হবে কিনা বলো? যদি আমি দুইটা চুম্বক ক্ষেত্র দুই পাশে সেট করি, নর্থ পোল এবং সাউথ পোল, তাদের মধ্যবর্তী বরাবর কি তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চুম্বক ক্ষেত্রে যদি আমি কি করি, যদি একটা কন্ডাক্টর বা কয়েল সেট করি, সেটা অবশ্যই মেটালের হতে হবে, অবশ্যই কি হতে হবে? ধাতুর হইতে হবে, ধাতুর তৈরি। হ্যাঁ, এটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে কয়েল তৈরি হয় তামা দিয়ে। হ্যাঁ, তো কেন তামা দিয়ে তৈরি হয়? কারণ তামা হচ্ছে খুব ভালো একটা কন্ডাক্টর, যদিও দাম বেশি, কিন্তু খুব ভালো একটা কন্ডাক্টর। তুমি বাতাস যাচ্ছে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের কথা বাদ দাও, ধরো বাতাস আসতেছে, তো তুমি এখানে করতেছো, হাত নাড়াচ্ছ। হ্যাঁ, বাতাস কিছু পরিমাণ বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা? অবশ্যই। তাহলে সেটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে সাউথ পোলে যাচ্ছে, কিন্তু কয়েলটা তার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ায়, স্বাভাবিকভাবে বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত কেন হবে না? ঠিক আছে, হচ্ছে মূলত একটা তোমার প্রাথমিক বা সিম্পল জেনারেটরের প্রিন্সিপাল।
সে কি করে চুম্বক, এটা এখন যদি তুমি এই নীতিটাকে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে নিয়ে আসো, হ্যাঁ, ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি কি, যদি কোনো কন্ডাক্টর কোনো ম্যাগনেটিক ফিল্ড দ্বারা বাধাপ্রাপ্ত হয় তাহলে ওই কন্ডাক্টরের দুই প্রান্তে একটা ভোল্টেজ পাওয়া যায় বা বিভব পার্থক্য তৈরি হয় বা কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে। যদি কোনো কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর নড়াচড়া করে, শর্ত হচ্ছে নড়াচড়া করতে হবে, নড়াচড়া করলে কি হবে, ওই কন্ডাক্টরের দুই প্রান্তে একটা বিভব পার্থক্য পাবো। কেন পাবো, কারণ ওই কন্ডাক্টরের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হয়। এটা হচ্ছে ল অফ ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। হ্যাঁ, একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর যদি একটা কন্ডাক্টর নড়াচড়া করে তাহলে ওই কন্ডাক্টরের দুই প্রান্তে আমরা একটা ভোল্টেজ পাই এবং ওই কন্ডাক্টরের ভিতর দিয়ে একটা ম্যাগনেটিক কারেন্ট প্রবাহিত হয়। এটা হচ্ছে কি, কিসের জন্য হয়, ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির জন্য, ঠিক আছে। তো এই জায়গায় আমি একটা ভোল্টেজ পাবো কি না বলো, যদি একটা নর্থ পোল এবং একটা সাউথ পোল চুম্বকের ভিতর একটা কি করি, কয়েল নিয়ে আসি, সেই কয়েলটাকে আমি নাড়াচাড়া করি অর্থাৎ ঘুরাই, ঘুরাইলে এই কয়েলের দুই প্রান্ত থেকে আমি একটা ভোল্টেজ পাবো কি না বলো, পাওয়া যাবে কি না? ওকে, ঠিক আছে। তো এখন আমরা দেখি আসলে একটা ভোল্টেজ তো পাইলাম, তো এই ভোল্টেজটা এসি না ডিসি সেটা কিভাবে বুঝবো, সেটা এই প্রিন্সিপালে বুঝবো। আমরা হচ্ছে যে রচনামূলকটা পড়তেছি সেটা হচ্ছে এসি ভোল্টেজ উৎপাদন নীতি। তো আমরা বুঝলাম যে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন আমি একটা কয়েল বা কন্ডাক্টরকে নাড়াচাড়া করাবো তখন ওই কয়েল কন্ডাক্টরের দুই প্রান্তে আমি একটা ভোল্টেজ পাবো, ঠিক আছে। এটা কোন নীতির উপর ভিত্তি করে, ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে। ওকে, তো ভোল্টেজ পাইলাম, সেই ভোল্টেজটা আসলে এসি না ডিসি, সেই ভোল্টেজটা আমি আগেই বলে দিছি যে এসি, জেনারেটর থেকে সবসময় এসি ভোল্টেজ উৎপন্ন হয়। তো এসি ভোল্টেজ দেখতে কিরকম হয়, এরকম হয় না, একটা পজিটিভ পোরশন থাকে আর একটা নেগেটিভ পোরশন থাকে, এরকম থাকে কি না? তো আমরা দেখব যে এই কার্ভটা আসলে কিভাবে তৈরি হয়। এই প্লেটটা এই দিকে ঘুরছে, হ্যাঁ এদিকে ঘুরছে, এটা কিভাবে রিপ্রেজেন্ট করব, এটা এদিকে ঘুরছে, এটা এদিকে অ্যালাইন হয়ে গেল, হ্যাঁ এটা আবার নিচের দিকে যাবে, গিয়ে এই পাশ হয়ে গেল, সেটা আবার এইদিকে যাবে, গিয়ে অ্যালাইন হয়ে গেল, আবার কি হবে এই পাশে যাবে, সরি এই লাস্টেরটা হবে এরকম, সি এই পাশ থেকে আসবে, ঠিক আছে। এই প্লেটটা যে ঘুরতেছে বুঝতে পারতেছো চিত্র দেখে, যদি আমি চিত্র তেমন সুন্দর রাখতে পারি না। ধরো এই এই একটা এটা কিন্তু প্লেট না, সরি এটা প্লেট না, এটা একটা তার, ঠিক আছে, এটা সিম্পল একটা তার, এরকম একটা তার যেটাকে আমি কয়েল বলি বা কন্ডাক্টর বলি, ঠিক আছে। তো এটা যখন ধরো এই সবগুলা কয়েলই একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে আছে, চুম্বক ক্ষেত্রটা এরকম, ঠিক আছে। এই কয়েলটা এই চুম্বক ক্ষেত্রের ভিতরে এভাবে ঘুরতেছে, ধরো এটা হচ্ছে কয়েল, হ্যাঁ এটা হচ্ছে কয়েল, দুই পাশে দুইটা চুম্বক ক্ষেত্র আছে, হ্যাঁ এই দুইটা চুম্বক ক্ষেত্র আছে, দুই পাশে দুইটা, হ্যাঁ এই দুইটা চুম্বক ক্ষেত্রের মধ্যে এই কয়েলটা এভাবে আছে, ঠিক আছে। এটা এই পাশে ঘুরতেছে, এই পাশে ক্রমান্বয়ে ঘুরতেছে। তো প্রথম চিত্রটা হচ্ছে এই বরাবর আছে, দ্বিতীয় চিত্রটা এই বরাবর আছে, তৃতীয় চিত্রটা এই বরাবর আছে,
চতুর্থ চিত্রটা আবার এই বরাবর, পঞ্চম চিত্রটা আবার এই বরাবর। বুঝা গেছে কি বলছি? বুঝা গেছে কি বলছি? হ্যাঁ, এমন কিছু বলবা? ও হ্যাঁ, ওইটাই করে দিছি আমি। তো কিভাবে ঘুরতেছে এই কন্ডাক্টর বা তারটা, সেটা তো বুঝতে পারতেছো নাকি? সেটা বোঝা যায়? তো এই তারটা, এটা কিন্তু পাত না, মাঝখানের অংশ ফাঁকা। এই মাঝখানের অংশ কিন্তু এই পুরোটা ফাঁকা। তো যখন এই লম্বা বরাবর আছে, হ্যাঁ, দুই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে, যেটা এটা লম্বা বরাবর আছে, এটা 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 ধরো একটা, এটা মাঝখানে যদিও ফিল আপ করা আছে, কিন্তু এই কন্ডাক্টরের মাঝখানে কিন্তু কিছু নাই, এটা এইভাবে আছে। তো ম্যাগনেটিক ফিল্ড এইভাবে আছে, মাঝখানে কিছু নাই। তো এই যে এই চিত্রটা দেখো, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এর ভিতর দিয়ে খুব সহজেই যাইতে পারতেছে কিনা বলো? পারতেছে? মাঝখানে যেহেতু ফাঁকা, ম্যাগনেটিক ফিল্ড নর্থ পোল থেকে সাউথ পোল একবারে খুব সুন্দরভাবেই যাইতে পারতেছে। এই জন্য এই চিত্রের জন্য যখন একটা কন্ডাক্টর নর্থ পোল এবং সাউথ পোলের মাঝে আড়াআড়ি অবস্থানে থাকে, মানে লম্বালম্বি অবস্থানে থাকে, তখন সেটা তেমন কোনো ম্যাগনেটিক ফিল্ড কাট করে না। এই জন্য ভোল্টেজ হবে 0। এই একের জন্যে ভোল্টেজ হবে 0 ভোল্ট। ঠিক আছে? তারপরে এই দুইয়ের জন্য কি হবে? ধরো এটা ম্যাগনেটিক ফিল্ড এই অবস্থায় ছিল, সেটা একটু একটু আস্তে আস্তে বেঁকতেছে। তার মানে বাঁকা হওয়া মানে কি? এটা যদি একটু একটু বাঁকে, তাহলে এই তারগুলো দ্বারা এই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তোমার কি বলে, বাধা পাবে কিনা? যখন মাঝখানে চলে আসবে, এই অবস্থানে চলে আসবে, তখন এই বরাবর যে ম্যাগনেটিক ফিল্ডগুলো যাবে, এই তার বরাবর যে ম্যাগনেটিক ফিল্ডগুলো যাবে, সেগুলো এই তারের সাথে বাধাপ্রাপ্ত হবে কিনা? হবে? রেসপন্স করো রে ভাই। এটা কেমনে বাধা পাচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড আসতেছে, এটা এই অবস্থায় আছে, এটা কেমনে বাধা পাচ্ছে? আগে এই অবস্থায় ছিল, মাঝখানে ফাঁকা ছিল, মাঝখান দিয়ে চলে গেছে সে, এখন এই অবস্থায় আছে, বাধা পাচ্ছে কিনা? ওকে। তো এটা আগে লম্বালম্বি ছিল, যখন এই দিকে ঘোরা শুরু করছে, তখন এই ভোল্টেজের সেটা হচ্ছে বাধা পাওয়া শুরু করছে, তার মানে ভোল্টেজের পরিমাণও বাড়ছে। ভোল্টেজের পরিমাণ এই জায়গায় বেড়ে গেছে কখন? যখন এটা একবারে ভূমি বরাবর আছে 2 নাম্বার পজিশনে। ঠিক আছে? তো এটা এই অবস্থায় আছে। 3 নাম্বারে গিয়ে কি হয়েছে? 3 নাম্বারে গিয়ে এটা আবার নিচ দিকে গিয়ে আবার ওই একই পজিশনে যাইতে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আরো ভোল্টেজ কমে যাবে, আস্তে আস্তে কাট করা কমে যাবে, এক সময় 0 হয়ে যাবে। যখন এই পজিশন আর এই পজিশন কিন্তু এক, এই পজিশন আর এই পজিশন এক না, এই পজিশনেও কন্ডাক্টর তেমন কাট করেনি, এই পজিশনেও তেমন কাট করতেছে না। দেখো আগে 0 ছিল, এখনো 0-তে আসছে। মাঝখানে যখন একটু বাঁকা হয়েছে বা এই আনুভূমিক হয়েছে, তখন কিন্তু ভোল্টেজ আমরা পাইছি। ঠিক আছে? বুঝা গেছে? বুঝছো কিনা? ওকে। তো আমরা হচ্ছে ভোল্টেজ কিন্তু এর 2 প্রান্ত থেকে নিচ্ছি, আমি ভোল্টেজ নিচ্ছি। হ্যাঁ, তো এটা ঘুরে একবার এই পাশে আসছে, যখন এই পাশে আসছে তখন এটা ম্যাক্সিমাম। তারপর যখন আবার কি করছে, প্রথমে ছিল এই পাশে, ঘুরে যখন এই পাশে আসছে, তখন ভোল্টেজ কি হয়ে গেছে? ম্যাক্সিমাম হয়ে গেছে। তারপর আবার যখন নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে গেলে ভোল্টেজ আবার 0-তে চলে আসছে। এটা হচ্ছে 3 নাম্বার চিত্রর জন্য। এখন কি করবে? আগে ঘুরছে এই পাশে, মানে ডান থেকে বাম দিকে ঘুরছে। এখন কি করতেছে? সে বাম থেকে ডান দিকে ঘুরতেছে। আগে এরকম ছিল, প্রথম অবস্থায় এরকম ছিল, সেটা হচ্ছে ঘুরতে এই অবস্থায় আসছে, মানে প্রথমে এই অবস্থায় আসছে,
এই অবস্থায় আসার পরে আবার নিচে ঘুরছে, এখন আগে এই দিকে ঘুরছে, এখন সে কি করবে, এই মাথাটা এই দিকে ঘুরবে। তার মানে ভোল্টেজ আমরা এখন উল্টা দিকে পাবো না, আগে এই পর্যন্ত ঘুরছে, তারপরে এই পর্যন্ত ঘুরছে, হ্যাঁ, এরপর আবার এই দিকে ঘুরবে, আগে বাম দিকে গেছে, এখন ডান দিকে আসবে। তার মানে আমরা ভোল্টেজ উল্টা পাবো কি না? যখন এটা এইদিকে আসবে, এখান থেকে এই পর্যন্ত আসতে ভোল্টেজ আমরা উল্টা উল্টা ডিরেকশনে পাবো কি না, বলো? ওকে, যদি উল্টা ডিরেকশনে পাই মানে 4 নাম্বারের মতো যখন আসবে তখন আমি নেগেটিভ ম্যাক্সিমাম পাবো, হ্যাঁ। তারপর আবার যখন সমান্তরালে চলে আসবে তখন সেটা আবার জিরোতে চলে যাবে। এটা হচ্ছে 5 নাম্বার চিত্রের জন্য, ঠিক আছে? তো এটা এই পজিশনে যাইতে এই একটা কন্ডাক্টরকে 360 ডিগ্রি ঘুরতে হয়, অর্থাৎ আগে যে পজিশনে ছিল সেই পজিশনেই সে চলে আসে, ঠিক আছে? তো তার ফলে আমরা একটা কি পাই, একটা অল্টারনেটিভ ভোল্টেজ পাই না? তো এভাবেই মূলত একটা এসি কি বলে কন্ডাক্টর যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে থাকে, সেই জেনারেটর থেকে আমরা একটা এসি কারেন্ট পেয়ে যাই, বা এসি সার্কিট থেকে এসি কারেন্ট পেয়ে যাই। এটা একটা জেনারেটরের গোল অংশ, এই পাশে ধরো থাকে নর্থ পোল, এই পাশে ধরো থাকে সাউথ পোল, ঠিক আছে? নর্থ পোল আর সাউথ পোল, হ্যাঁ, মাঝখানে থাকে হচ্ছে জেনারেটর। এই জেনারেটরের কন্ডাক্টর থাকে এভাবে, সেটা আবার ঘুরে ঘুরে এই দিকে চলে যাইতে পারে, ঠিক আছে? মানে এটা ঘুরতেছে, ঘুরে কিনা ওই কন্ডাক্টর ঘুরে কিনা ভিতরে, যদি এই কন্ডাক্টরটা ঘুরে, হ্যাঁ, ঘুরে ধরো এই পজিশনে আসছে, ঠিক আছে? তো এই পজিশনে আমি এই জেনারেটরের একটা অ্যাক্সিস টানবো, একটা এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এই পজিশনটাকে আমরা যদি বলি সে কত ডিগ্রি কোণে আছে, যদি আমি বলি এই জায়গা থেকে হচ্ছে 5 ডিগ্রি কোণে আছে, এই জায়গা থেকে থিটা ডিগ্রি কোণে আছে, এটা আমরা ধরে নিলাম, এটা আমরা ধরে নিলাম। তো এটার একটা উপাংশ, এই একটা উপাংশকে আমি বলবো হচ্ছে সাইন ফাই, যেহেতু ফাইটা উপরের কোণ, তার মানে এটা লম্ব, এটা ভূমি, আর এটাকে আমরা কস ফাই বলে নিতে পারি কিনা? তুমি কি করতে পারো, থিটার রেসপেক্টে ধরতে পারো। থিটা ইকুয়ালস টু হচ্ছে থিটা ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি ওমেগা টি, তাহলে থিটার রেসপেক্টে ধরলে এটা হবে কস থেটা, এটা হবে সাইন থেটা। কেন হইল? যখন ফাই ধরছি তখন কোণটা হচ্ছে এটার সাথে ছিল, যেটার সাথে কোণ থাকে সেটা হয় ভূমি, এজন্য এটা কস ফাই হয়েছে, এটা সাইন ফাই হয়েছে। যখন থিটার সাপেক্ষে ধরছি তখন ভূমি এইটা, এজন্য এটা কস থেটা হয়েছে, এটা সাইন থেটা হয়েছে। বুঝা গেছে এতটুকু চিত্রটা? ইএমএফ এর পরিমাণ ফ্লাক্স কর্তনের হারের, ফ্লাক্স কর্তনের হারের সমানুপাতিক, সমানুপাতিক। ইএমএফ বলতে আসলে ভোল্টেজ বোঝায়, এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ই প্রপোর্শনাল টু এই যে কন্ডাক্টর কর্তৃক ফ্লাক্স কর্তনের হার, ফ্লাক্স কর্তনের হার হচ্ছে ডি ফাই বাই ডিটি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি, ঠিক আছে? যে ইএমএফ তখনই উৎপন্ন হবে যখন সময়ের সাপেক্ষে কন্ডাক্টরটা কোনো ম্যাগনেটিক ফিল্ড বা ফ্লাক্স কাট করবে, ঠিক আছে? অর্থাৎ কাট করা মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া আর কি। তো এটা যদি তোমার এটাকে আমি যদি ইকুয়ালি লিখতে চাই, ইকুয়াল দিতে হলে আমাকে এখানে একটা কনস্ট্যান্ট চলে আসে, কনস্ট্যান্টটা হচ্ছে এন ডি ফাই বাই ডিটি, ঠিক আছে? এনটা কি, এনটা কি? হ্যাঁ, ধ্রুবক মান, তবে এন এর আরেকটা মান আছে,
বা নাম আছে। এন কে বলা হয় কয়েল সংখ্যা বা প্যাচ সংখ্যা। প্যাচ সংখ্যা, প্যাচ সংখ্যা কি? এই যে দেখো একটা কন্ডাক্টর, মানে একটা কন্ডাক্টর দিয়ে কিন্তু কয়েল তৈরি হয় না। এটা একটা কয়েল, এই কয়েলে কয়েলের প্যাচ দেয়া হয়, ঠিক আছে? তো এই জায়গায় কয়টা কয়েল আছে? 4টা আছে না? এই জায়গায় আছে 4টা। এভাবে মূলত সবগুলা এরকম গোল আকারে বাইন্ড করা হয়। এরকম অসংখ্য, একটা কয়েলে অসংখ্য প্যাচ দিয়ে এভাবে একটা কয়েল বাঁধানো হয়। সিস্টেমটা হয় এই সিস্টেমেই, এভাবে বাঁধানো হয়, ঠিক আছে? তো এই একটা কয়েলের কয়টা প্যাচ আছে সেটাই হচ্ছে এন। আবার এন কে অনেক সময় হচ্ছে স্পিড বলা হয়, এন কে স্পিড বলা হয়, মোটরের স্পিড। তবে এই ক্ষেত্রে তোমার হচ্ছে প্যাচ সংখ্যা, ঠিক আছে? এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে আমরা কনস্ট্যান্ট উঠে দেয় এন লিখতে পারি। হ্যাঁ, এনটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিসেবে কাজ করে, কিন্তু এন কি সংখ্যা? আসলে কয়েলের প্যাচ সংখ্যা। এতটুকু বোঝা গেছে? আমি তোমাদের মেশিন পড়ায় ফেলতেছি একবারে। হ্যাঁ, মেশিন হচ্ছে 5th সেমিস্টারের আলোচনা। তোমার মেশিন পড়াইতে গেলে এই কনসেপ্টগুলো আসে আর কি। তো এসি ভোল্টেজ কিভাবে উৎপন্ন হয় সেটা বুঝাইতে গেলে জেনারেটর বুঝাইতে হবে। ওই জেনারেটরের প্রিন্সিপাল তোমাদের বুঝাচ্ছি, আসলে জেনারেটর কিভাবে কাজ করে। তো এই কনসেপ্টগুলো যখন তোমরা জেনারেটর মোটর পড়বা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি। হ্যাঁ, এটা মনে রাখো, তাইলেই চলবে। এই যে ফাই যেটা ছিল, ফাই ছিল মূলত এটা। এই ফাইয়ের দুইটা উপাংশ, একটা হচ্ছে তোমার লম্ব উপাংশ, কয়েলের সমান্তরাল সাইন ওমেগা টি, ঠিক আছে? কয়েলের। আর উলম্ব উপাংশ কি? উলম্ব উপাংশ ফাই ম্যাক্স কি হবে? কস হবে না? কস থিটাও লিখতে পারো, ওমেগা টিও লিখতে পারো, একই কথাই। কস থিটাও লিখতে পারো, কস ওমেগাও লিখতে পারো। এটাকে যদি তুমি দুই উপাংশে ভাগ করো তাহলে এটাকে আমরা বলবো কস থেটা, এটাকে বলবো হচ্ছে আমরা সাইন থেটা, তাই তো? তো দেখো এই ফাই এর সাথে একই কোণে যেটা আছে, দেখো ফাই এই ডিরেকশনে আছে না? তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি কি বলে রাইট হ্যান্ড রুল ইউজ করো, তোমার মেশিন কাজ করে হচ্ছে লেফট হ্যান্ড রুল, তোমার হচ্ছে লেফট হ্যান্ড রুল আর হচ্ছে রাইট হ্যান্ড রুল, বাম হস্ত নীতি ডান হস্ত নীতি। সেখানে হচ্ছে ফ্ল্যাগ সর্বদা হচ্ছে উপরের দিকে থাকে। হ্যাঁ, এটা যখন মেশিন পড়বা তখন বুঝতে পারবা। তো এই কি বলে কন্ডাক্টরটা ধরো ইনক্লাইন্ড অবস্থায় আছে, অর্থাৎ 45 ডিগ্রি কোণে আছে। তো এটাকে যদি আমি থিটা ধরি বা ওমেগা টি ধরি, তো এটার উলম্ব উপাংশকে আমি বলতে পারবো সাইন থেটা, আর আনুভূমিক উপাংশকে কি বলতে পারবো? কস থেটা, ঠিক আছে? তো এই ফাই এর সাথে এই কথাটা লেখা হচ্ছে ফ্লাক্সের রেসপেক্টে। ফ্ল্যাক্স কয়েলের সমান্তরাল উপাংশ, অর্থাৎ এই কয়েলের সাথে ফ্ল্যাক্স এর সমান্তরাল উপাংশ কি? সাইন থেটা না? হ্যাঁ, এই ফ্ল্যাক্সটা এইদিকেই আছে, আবার হচ্ছে কি সাইন থিটাও এদিকেই আছে। এই কথা বলছে ফ্ল্যাক্স এর সাথে, এখানে আরেকটা কথা লিখে নিবা, ফ্ল্যাক্স এর সাথে কয়েলের সমান্তরাল উপাংশ কি? ফাই ম্যাক্স সাইন ওমেগা টিও লিখতে পারো, থিটাও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? আর এটার সাথে কি এম এ কই? এম এ এক্স ম্যাক্স, ফাই ম্যাক্স মানে সর্বোচ্চ ফ্ল্যাক্স প্রবাহিত হচ্ছে না এই দিক দিয়ে। ফ্ল্যাক্স তুমি হচ্ছে যতই কোণ করবা ততই হচ্ছে ফ্ল্যাক্সের পরিমাণ কমতে থাকবে না? তো যেটা আমি হচ্ছে লম্বা লম্বি ধরছি, এটা সর্বোচ্চ ফ্ল্যাক্স না?
যতই কোণ করবে ফ্ল্যাক্সের পরিমাণ কমতে থাকবে না, ওই যে ভোল্টেজ তুমি যতই হচ্ছে বাঁকাও ততই ভোল্টেজ আস্তে আস্তে কমতে থাকে না বা বাড়তে থাকে, হ্রাস বৃদ্ধি হয় কি না? আর যখন তুমি উলম্ব বরাবর থাকে, উলম্ব বরাবর হচ্ছে যখন কন্ডাক্টর থাকে তখন আমি ভোল্টেজ কম পাই কিন্তু ফ্ল্যাক্স সবচেয়ে বেশি পাই। ভোল্টেজ আর ফ্ল্যাক্স পরস্পরের বিপরীত। তো যখন রাইট হ্যান্ড রুল অনুসারে ফ্ল্যাক্স উপরের দিকে থাকে, তো এই অবস্থায় ফ্ল্যাক্স আমি সবচেয়ে বেশি পাবো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্ল্যাক্স, এই জন্য ম্যাক্স লেখা হয়। ঠিক আছে, এটার সাথে সাইন তোমার সমান্তরালে আছে, এই জন্য আমি লিখছি ফাই ম্যাক্স সাইন ওমেগা টি, বা এটাখানে সাইন থিটাও লিখে দিতে পারো। ঠিক আছে, এটার সাথে লম্বভাবে আছে কি ফাই ম্যাক্স কস ওমেগা টি, কস থিটাও লিখে দিতে পারো তুমি চাইলে। তুমি চাইলে সাইন বা কস যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো। হ্যাঁ, তুমি চাইলে এটা নিয়েও কাজ করতে পারো, এটা নিয়েও কাজ করতে পারো, লম্ব উপাংশ নিয়ে কাজ করতে পারো, সমান্তরাল উপাংশ নিয়েও কাজ করতে পারো। তো আমি এক্স অক্ষ বরাবর কাজ করব, এক্স অক্ষ বরাবর হচ্ছে লম্ব উপাংশটা আছে, তো আমি এটা নিয়েই মূলত কাজ করব, এখান থেকে ইকুয়েশনটা বের করব। হ্যাঁ, তো মোট কয়েলের ফ্ল্যাক্স ফাই ম্যাক্স কস ওমেগা টি ইন্টু এন। মোট কয়েল সংখ্যা বা প্যাচ সংখ্যা কি এন না? এই যে প্যাচ সংখ্যা, কয়েলের প্যাচ সংখ্যা, কয়েলের প্যাচ সংখ্যা কি এন না? ওকে, তাহলে আমি কয়েলের মোট ফ্ল্যাক্স যদি ওই প্যাচ সংখ্যা বা কয়েল সংখ্যা দিয়ে যদি গুণ করে দেই, তাহলে আমি টোটাল ফ্ল্যাক্সটা পাবো কিনা? তো মোট ফ্ল্যাক্সটা হচ্ছে এই যে, যদি তুমি ডিটা সামনে নিয়ে আসো তাহলে এন ডি ফাই ইকুয়ালস টু, আমরা এটা লিখতে পারি এন ডি ফাই, হ্যাঁ সরি, এন ফাই ইকুয়ালস টু, আমরা এটা লিখে দিতে পারি এই জেনারেটরের ক্ষেত্রে। এটা হচ্ছে ফ্যারাডের সূত্র। তো এই ফ্যারাডের সূত্র কি ছিল? এন ডি ফাই বাই ডিটি ছিল। তো সেখানে হচ্ছে ফাই এর মান, মোট কয়েলের ফ্ল্যাক্স, এটা হচ্ছে এন ইন্টু ফাই, টোটাল ফাই এর মান হচ্ছে আমরা এটা পাইছি, এটা ওই সূত্রতে বসায় দাও। তো এখানে এন ফাই এর মান বসায় দাও, ডি বাই ডিটি, এন ফাই এর মান ছিল কি ফাই ম্যাক্স কস ওমেগা টি, লেখা যায় ইন্টু এন। ওকে, তো আমি যদি কস থেটাকে ডিফারেন্সিয়েশন করি, ডি ফাই বাই ডিটি, সরি ডি বাই ডি থেটা কস থেটাকে ডিফারেন্সিয়েশন করি, তাইলে আসে মাইনাস সাইন থেটা, এটা আসে। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সূত্র। তো এখানে তুমি মাইনাসটা আগে নিয়ে আসো, তারপর হচ্ছে এনটা যেহেতু কনস্ট্যান্ট, এনটা সামনে নিয়ে আসো, তারপর আমরা কি লিখবো ফাই ম্যাক্স, আর কি লেখা যায় দেখো, এখানে হচ্ছে আমরা এটা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এর মানে হচ্ছে ওমেগাটাও কনস্ট্যান্ট, সেটাও সামনে চলে আসবে। কস ডিফারেন্সিয়েশন করলে সাইন আসে, সাইন ওমেগা টি। তো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে। ঠিক আছে, কনস্ট্যান্টগুলো অলওয়েজ সামনে চলে আসবে, এন কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, ফাই ম্যাক্স কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, সবগুলো সামনে চলে আসছে। শুধু এতটুকু ডিফারেন্সিয়েশন হয়েছে, এতটুকু ডিফারেন্সিয়েশন, কস ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস সাইন ওমেগা টি। এতটুকুকে আমরা ই ম্যাক্স বলে নিতে পারি। হ্যাঁ, তাহলে ই ম্যাক্স ইকুয়ালস টু হবে মাইনাস এন ফাই ম্যাক্স ওমেগা, এতটুকু আমি বলতে ধরে নিলাম আর কি। ঠিক আছে, তাহলে আমার এখানে ছিল কি ই এর ইকুয়েশন আসে কোন লাইন? ধরে নিছি কিভাবে লিখছি এটা তো বললামই, আমি ধরে নিলাম, এই পুরোটাকে ই ম্যাক্স ধরে নিছি। ঠিক আছে, তাহলে আমি ই ইকুয়ালস টু লিখতে পারি ই ম্যাক্স সাইন ওমেগা টি। ঠিক আছে, তাহলে ই ম্যাক্স এর মান কোনটা? এই পুরোটা। যদি বলে যে ই ম্যাক্স এর মান কত, তাহলে তোমাকে লিখতে হবে এন ফাই ম্যাক্স ওমেগা। এই পুরোটা এত বড় না লিখে আমি জাস্ট ই ম্যাক্সিমাম লিখছি। ঠিক আছে, জাস্ট
হ্যাঁ, কি সাইন আসলো কিভাবে? কি সাইন আসলো কিভাবে? এই যে সাইন এখানে ছিল না, এটাই তো লিখছি, এইটাই তো এখানে লিখছি আমি। জাস্ট এই পুরোটাকে ইম্যাক্স ধরে নিছি, এখানে ডিফিকাল্টি তো কিছু নাই। এই পুরোটাকে আমি ইম্যাক্স ধরে নিছি, সেই ইম্যাক্সটা এখানে লিখছি, আর বাকি বাকি সব তো সেম আছে। হ্যাঁ, কেউ যদি বলে ইম্যাক্স এর মান কত, কোনো এই ইকুয়েশন থেকে যদি বলে ইম্যাক্স এর মান কত, তাহলে এইটা এটা বের করতে হবে। এই ভ্যালুগুলা যদি তুমি গুণ করে দাও তাহলে ইম্যাক্স এর মান বের হবে। আমি ধরো এই যে 5 + 10 + 20, এটাকেই আমি জাস্ট লিখছি হচ্ছে তোমার কত, 35 হিসেবে। তো এটা লেখা আর এটা লেখা তো সেম কথা। ইম্যাক্স ইকুয়ালস টু এটা আমি বলেই দিছি, এটা ধরে নিলাম, সেখানে আমি জাস্ট ইকুয়েশনটাকে সুন্দর করে লেখার জন্য জাস্ট ইম্যাক্স লিখছি, মানে ইএমএফ ম্যাক্সিমাম, বা এটাকে ম্যাক্সিমাম ভোল্টেজ বলা হয়। তাহলে ভোল্টেজের ইকুয়েশন কি দাঁড়ালো? ইম্যাক্স সাইন ওমেগা টি। এটা কখন? যখন জেনারেটরের কন্ডাক্টর কোনো ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কাট করে। ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন। বুঝা গেছে? এটা ভোল্টেজেরটা শেষ, এখন কারেন্টের আছে। কারেন্ট আই ইকুয়ালস টু কি? ভি বাই আর না? তাহলে আমরা সরি, এখানে ভি লেখো ই লেখো একই কথাই, ই বাই আর, ই আর ভি একই জিনিস। তো ই এর মানটা এখানে বসাই দাও, আই ইকুয়ালস টু ইম্যাক্স সাইন ওমেগা টি ডিভাইডেড আর। লেখা যায়? এভাবে লেখা যায়? ই এর মানটা এখানে পাইছি, এখান থেকে ওখানে ডিরেক্ট বসাই দিছি, লেখা যায়? ওকে, তো এই জিনিসটাকে আমি আই ম্যাক্স ধরে নিছি, আই ম্যাক্স ইকুয়ালস টু ই ম্যাক্স বাই আর। তোমাকে কেউ যদি কোশ্চেন করে যে ম্যাক্সিমাম কারেন্টের মান কত, তুমি বলবা যে ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স, এটা ধরে নিছি। তাহলে আই ইকুয়ালস টু কি হবে? আই ইকুয়ালস টু আই ম্যাক্স সাইন ওমেগা টি। কয়েল যখন 0 ডিগ্রিতে থাকবে, অর্থাৎ ফ্ল্যাক্স এবং কয়েল একই সমান্তরালে থাকবে, তখন 0 ডিগ্রি। এটা যখন একই সমান্তরাল থেকে লম্ব হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে, তখন আমি ইম্যাক্স পাবো। আবার যখন উল্টা হয়ে যাবে জাস্ট, তখন হচ্ছে এই 180 ডিগ্রি আবার 0 হয়ে যাবে। আবার উল্টা থেকে আবার যখন উল্টা 90 ডিগ্রিতে আসবে, -90 ডিগ্রি মানে হচ্ছে তোমার হচ্ছে 270 ডিগ্রি, তখন আমি মাইনাস ইম্যাক্স পাবো। তারপর আবার যখন ওই একই পজিশনে চলে আসবে এখানে, সেটা হচ্ছে 360 ডিগ্রি। ডিগ্রির কাহিনীটা বুঝছো? ডিগ্রিটা হচ্ছে এই কয়েলের ডিগ্রির উপর। আর আর এগুলো হচ্ছে তুমি করো, সাইনের ভ্যালু বসাও, এটাকে বলা হয় সাইন ওয়েভ। ঠিক আছে, সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 1। সাইন 0 ডিগ্রির মান 0। সাইন 90 ডিগ্রির মান কত? 1 না? সাইন 0 ডিগ্রির মান 0, 90 ডিগ্রির মান 1। হ্যাঁ, আমি এখনই বলে দিলাম, তাও বলতেছো জানি না। সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয়, 90 ডিগ্রির মান তো 1 হবেই। জানবা না কেন? অল্টারনেশন এখনো বুঝাই নাই, দাঁড়াও, সবর করো, আমি এই ওয়েভটা বুঝাচ্ছি। 0 থেকে সাইন 0 ডিগ্রির মান 0, এটাকে কেন সাইন ওয়েভ বলা হচ্ছে? এই যেখানেই তুমি যাও এটা সাইন ওয়েভের মান ফলো করবে। দেখো, এটা সর্বোচ্চ হয়েছে কখন? যখন 90 ডিগ্রিতে গেছে। যখন 90 ডিগ্রিতে গেছে তখন 1 হয়ে গেছে। আবার যখন 0 হয়েছে, সাইন 180 ডিগ্রি ক্যালকুলেটারে ফেলে দেখো, মান 0 আসবে। তারপর হচ্ছে সাইন 270 ডিগ্রি ক্যালকুলেটারে ফেলে দেখো, -1 আসবে। তারপর সাইন 360 ডিগ্রি ক্যালকুলেটারে দিয়ে দেখো, আবার 0 আসবে। তো এটা যেহেতু সাইনের ভ্যালু ফলো করে, এই জন্য এটাকে সাইন ওয়েভ বলা হয় বা সাইনোসয়েডাল ওয়েভ বলা হয়।
ওকে, তো এইগুলো আলোচনা না, তো আমরা আলোচনা করব এই 4টা জিনিস নিয়ে। একটা হচ্ছে সাইকেল। সাইকেল কাকে বলা হয়? একটা এসি বা অল্টারনেটিং কারেন্টের শূন্য বিন্দু থেকে বা প্রথম বিন্দু থেকে ওই প্রথম বিন্দুতে ফিরে আসতে, অর্থাৎ 0 থেকে 360 ডিগ্রি যেতে যে দূরত্ব অতিক্রম করে তাকে মূলত একটা সাইকেল বলা হয়। কন্ডাক্টর, কন্ডাক্টর বলতে পরিবাহী, নর্থ থেকে সাউথ এবং সাউথ থেকে নর্থ এ ফিরে আসতে যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে তাকেই মূলত সাইকেল বলা হয়। এই যে দেখো 0 থেকে শুরু করে সে এই পুরো দূরত্ব অতিক্রম করে 360-এ চলে আসছে, এই যেই বিন্দুতে শুরু হয়েছিল সেই বিন্দুতেই চলে আসছে। হ্যাঁ, তো একটা সাইকেলের 2টা অংশ থাকে, একটা পজিটিভ অংশ আর একটা নেগেটিভ অংশ। এই যে 2টা অংশ, প্রত্যেক অংশকেই বলা হয় অল্টারেশন। ঠিক আছে, বা এটাকে বলতে পারো তুমি হাফ সাইকেল। অল্টারেশন তাহলে কি? এই যে একটা সাইকেলের 2টা অংশ থাকে, একটা পজিটিভ অংশ, একটা হচ্ছে নেগেটিভ অংশ। এই পজিটিভ হাফ সাইকেলকে একটা অল্টারেশন বলা হয়, নেগেটিভ হাফ সাইকেলকে আরেকটা অল্টারেশন বলা হয়। ঠিক আছে, অর্থাৎ একটা সাইকেলের অর্ধেক অংশকেই বলা হয় অল্টারেশন। বুঝা গেছে অল্টারেশন কি? আর ফ্রিকোয়েন্সি কি? 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন হয় তাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। যেমন ধরো আমি আঁকতেছি, হ্যাঁ, এই যে এতগুলো সাইকেল গেছে, এটা ধরো 1 সেকেন্ডে গেছে। ঠিক আছে, কয়টা সাইকেল গেছে? এখানে একটা সাইকেল, 2টা সাইকেল, 3টা সাইকেল, 4টা সাইকেল, এই 4.5টা সাইকেল। হ্যাঁ, তো এর ফ্রিকোয়েন্সি হইল 4.7 হার্টজ। 1 সেকেন্ডে যতগুলো ফ্রিকোয়েন্সি প্রবাহিত হয় একটা টাইম পিরিয়ডে তাকেই আমরা বলি, সরি, 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ হয়, 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ হয়েছে তা সেগুলোকেই বলা হয় ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, একটি সাইকেল সম্পূর্ণ হতে যে সময় লাগে বা যতক্ষণ সময় লাগে, একটি সাইকেল সম্পূর্ণ হতে যতক্ষণ সময় লাগে তাকে কি বলা হয়? টাইম পিরিয়ড বা পিরিয়ড। অর্থাৎ এই যে একটা সাইকেল, এটা কত সময় লাগছে, কত মিলি সেকেন্ড লাগছে একটা সাইকেল সম্পূর্ণ হতে। এই সাইকেলটা সম্পূর্ণ হতে বেশি সময় লাগছে, আর এই সাইকেলটা সম্পূর্ণ হতে কম সময় লাগছে, 1 সেকেন্ডেরও কম, তাই না? তো একটা সাইকেল সম্পূর্ণ হতে যে সময়টা লাগবে সেই সময়টাকেই বলা হয় পিরিয়ড। ঠিক আছে, E = Emax sin ωt, এই সূত্র দিয়ে সবগুলা ম্যাথ আছে। যেগুলো এই সূত্র দিয়ে নাই সেগুলো এই অধ্যায়ের ম্যাথ না, পরের অধ্যায়ের ম্যাথ। ঠিক আছে, এই সূত্র দিয়ে যেসব ম্যাথ সেসব এই অধ্যায়ের ম্যাথ। এইসব সূত্রের বাইরেও আরো কিছু ম্যাথ আছে এখানে, দেখবা 3 নাম্বার ম্যাথই এই অধ্যায়ের না, পরের অধ্যায়ের। আমরা পরের অধ্যায়ে যেসব সূত্র নিয়ে আলোচনা করব সেটা দিয়ে 3 নাম্বার ম্যাথ করা যাবে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে।